পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 5-এর অর্থাৎ বইয়ের 37 পৃষ্ঠার যে 4টি প্রশ্নের অঙ্ক বাকি আছে, এই 4টি প্রশ্নের অঙ্ক সমাধান করে দেব। দেখো, এখানে লসাগু গসাগু এই অধ্যায়টা আমি বেশ কতগুলো ক্লাস নিয়েই তোমাদের সমাধান করে দিয়েছি। এখানে লসাগু কী, গসাগু কী, গুণনীয়ক কী, গুণিতক কী, কখন লসাগু হয়, কখন গসাগু হয়, এ জাতীয় কিছু প্রশ্নের অঙ্ক উদাহরণের মধ্যে আছে এবং সেগুলো তোমাদের সমাধান করে দিয়েছি। এছাড়াও লসাগু গসাগুয়ের অসংখ্য অঙ্ক তোমাদেরকে করে দিয়েছি। এই অধ্যায়টা বেশ কতগুলো ক্লাসে তোমাদেরকে সম্পন্ন করেছি। এখন সর্বশেষ ক্লাস, আজকের ক্লাসটি হলো তোমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। অতএব এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা তোমরা অনুমান করতে পারছো অবশ্যই। কারণ আগে আমরা যখন করেছি তখন একটা পৃষ্ঠায় যতগুলো অঙ্ক ছিল আমরা দেখেই বুঝতে পারছি যে না, এগুলো তো আমরা লসাগুর চ্যাপ্টার, অর্থাৎ এখানকার সবগুলো লসাগুই হবে, এখানকার সবগুলো গসাগু হবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। মানে লসাগু নিয়ে আলোচনা করছি এক পৃষ্ঠা, তারপর পৃষ্ঠায় লসাগুয়ের কয়েকটি প্রশ্নের অঙ্ক ছিল, আবার গসাগু নিয়ে আলোচনা করে তারপর কয়েকটি গসাগুয়ের অঙ্ক ছিল। তাহলে আমরা দেখেই বুঝতে পারি যে এই চ্যাপ্টারে মানে এই পৃষ্ঠার সবগুলি গসাগু হবে, এই পৃষ্ঠার সবগুলি লসাগু হবে। কিন্তু পরীক্ষার হলে তোমাদের কি এরকম উল্লেখ করে দেওয়া থাকবে যে এটা লসাগু করে এটি গসাগু করো? সেটা থাকবে না। তাহলে পরীক্ষাতে তোমার প্রশ্নের অঙ্কগুলো দেখে বুঝতে হবে যে এখানকার কোনটি লসাগু হবে, কোনটি গসাগু হবে। এবং এখানেও দেখো, অনুশীলনী 5-এ এখানে যে 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্কের মধ্যে সবগুলোই লসাগু হবে না, আবার সবগুলোই গসাগু হবে না। এখানে কোনটি লসাগু হবে, কোনটি গসাগু হবে সেটা আমাদের দেখে বুঝতে হবে। সেই বোঝার যে একটা টেকনিক, সেই টেকনিকগুলো তোমাদেরকে এখানে আমি পুরোপুরি সুন্দরভাবে উপস্থাপন করব এবং বুঝিয়ে দেব। সেক্ষেত্রে দেখো, আমরা 3 নাম্বার থেকে শুরু করি। 3 নাম্বার হলো আমাদের প্রথম প্রশ্নটি আছে এখানে, একটি রাস্তায়, আর এ জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের আগের পৃষ্ঠা আমি আগেও বলে দিছি, আগের পৃষ্ঠাগুলোতেও আগের লেকচারগুলোতেও তোমাদের এগুলি সমাধান করে দেওয়া আছে। এ জাতীয় প্রশ্নের অঙ্কগুলোও তোমাদের করে দেওয়া আছে। যেমন লেকচার 55 বা 56 নম্বর লেকচারে তোমাদের বেশ কিছু প্রশ্নের অঙ্ক করে দেওয়া আছে লসাগুয়ের। এছাড়াও লসাগুয়ের অঙ্কগুলো ওখানে করে দেওয়া আছে 55 বা 56 নম্বর লেকচারে। এরপর গসাগু সম্পর্কে কিছু প্রশ্নের অঙ্ক তোমাদের সমাধান করে দেওয়া আছে মেবি 60 নম্বর লেকচারে। তাহলে এভাবে তোমাদের যে লেকচারগুলো, আর আজকে করছি আমি 65 নম্বর লেকচার, তাহলে তোমরা এই লেকচারগুলো আমি যেগুলি উচ্চারণ করলাম অর্থাৎ 55, 56 এবং 60, এই লেকচারগুলো তোমরা ভালোভাবে দেখলে ওখান থেকে যে প্রশ্নের অঙ্কগুলো পাবে, সাথে আজকের যে 4টি প্রশ্নের অঙ্ক পাবে, এগুলোকে একসঙ্গে তোমরা যদি আরেকবার দেখো, তাহলে তোমরা এই লসাগু গসাগু সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন, বইয়ের বাইরে থেকে আসুক, যেখান থেকে খুশি সেখান থেকে আসুক, তোমরা সব পারবে ইনশাল্লাহ। অর্থাৎ তোমাদের এখানে কোনোটাই কোনো সমস্যা থাকবে না। তা সেক্ষেত্রে তোমরা এখানে দেখো 3 নম্বরে এখানে বলা আছে, একটি রাস্তায় কিছু গাছ ও ল্যাম্প পোস্ট আছে। তোমাদের রাস্তায় দেখো ল্যাম্প পোস্ট মানে যে রাস্তায় বাতি দেওয়া আছে, সোলার লাইটগুলো দেওয়া আছে, এগুলিকে বলা হয় একটা পিলারের মতো করে, পিলারের উপরে এরকম লাইট জ্বালানো, তাহলে এগুলিকে বলা হয় ল্যাম্প পোস্ট। এবং পাশে রাস্তায় হয়তো বা গাছও আছে, ঢাকা শহর না হলেও অন্যান্য জায়গায়, গ্রামের রাস্তায়, বিভিন্ন জায়গায় তোমার রাস্তায় ল্যাম্প পোস্টও আছে, আমার সাথে গাছগাছালিও আছে, এরকম আছে। তাহলে 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে? আমি একটু বিষয়টাকে একটু, বইতে চিত্র এঁকে দেওয়া আছে, দেখো বইতে কিন্তু চিত্র এঁকে দেওয়া আছে, পরীক্ষা হয়তো বা চিত্রটা এঁকে দেওয়া থাকবে না, কিন্তু আমি তোমাদেরকে একটু চিত্র এঁকে বুঝিয়ে দিই প্রশ্নটাকে একটু। গাছ হলো 25 মিটার পর পর। দেখো, মনে করলাম রাস্তার এখান থেকে শুরু, এই হলো পুরা রাস্তাটা, ঠিক আছে? এই রাস্তার শুরুতে এখানেই দেখা গেলো একটি গাছও আছে, গাছ এটা, ঠিক আছে? আবার এখানেই একটি ল্যাম্প পোস্টও আছে, এখানেই মনে করো এটা সাথেই একবারে এখানে একটি ল্যাম্প পোস্টও আছে, ল্যাম্প পোস্টটা লাল দাগ মনে করো, ঠিক আছে? এটা একটা ল্যাম্প পোস্ট, ঠিক আছে? এরপর এখান থেকে গাছটা কয় মিটার পর বলছে? 25 মিটার পর, এখানে 25 মিটার পর এখানে আরেকটি গাছ আছে, ঠিক আছে? আরেকটি গাছ। কিন্তু ল্যাম্পপোস্ট আছে কয় মিটার পর বলছে? 20 মিটার পর। তাহলে 20 মিটার পর এখানে মনে করো আরেকটি ল্যাম্পপোস্ট আছে, ঠিক আছে? তার মানে এখান থেকে এই ল্যাম্পপোস্টের দূরত্ব কত? 20 মিটার, আর গাছের দূরত্ব 25 মিটার। আবার করছি কি, এখান থেকে ঠিক 20 মিটার দূরত্বে আরও একটি ল্যাম্পপোস্ট আছে, আবার 20 মিটার দূরত্বে আরও একটি ল্যাম্পপোস্ট আছে, আরও 20 মিটার দূরত্বে আরও একটি ল্যাম্পপোস্ট আছে,
আরও 20 মিটার দূরত্বে এখানে মনে করো আরও একটি ল্যাম্পপোস্ট আছে, এরকম কতগুলো ল্যাম্পপোস্ট আছে 20 মিটার দূরত্বে। এবার 25 মিটার পর এখানে একটি গাছ, আবার এখান থেকে আরও 25 মিটার পর মনে করো আরও একটি গাছ এখানে আছে, মনে করো 25 মিটার পর, ঠিক এটা সমপরিমাণ দূরত্ব নিয়ে নাও। এখানে আরও 25 মিটার পর আরও একটি গাছ আছে, এখান থেকে মনে করো আরও 25 মিটার পর কত হতে পারে, এখান থেকে 25 মিটার পর, তাই না? মনে করি এখানে আরও একটি গাছ আছে, ঠিক সমপরিমাণ গ্যাপ দিলাম, এখানেও আরেকটি গাছ আছে। এখান থেকে 25 মিটার পর এখানে এসে এটার সাথে লাগানো আরও একটি গাছ আছে। আমি কিন্তু অঙ্কের অ্যান্সারটাও বের করে দিছি একবারে। দেখো 25, এখানে 25, এখানে 25, এখানে 25। এই শুরু থেকে এখান থেকে এই পর্যন্ত গাছের দূরত্ব কত? 25, 25, 50, 25, 75, আরও 25-এ 100, তার মানে 100 মিটার। ঠিক আছে। আবার দেখো ল্যাম্পপোস্ট এখানে 20 মিটার, 20, 20, 40, 3, 20, 60, 4, 20, 80, 5, 20, 100। ল্যাম্পপোস্টগুলো কিন্তু 20 হিসাব করে এখানে আমরা এই করলাম 25 গুণ কত, কয়টা গাছ, কয়টা গাছ পর, 1, 2, 3, 4টি গাছ পর, আবার 20 গুণ 5টি গাছ পর, সেই 100 মিটারই, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের সেই 100 মিটারই আসলো। তাহলে এখানে প্রশ্নটা হলো এই যে রাস্তার শুরুতে একটি গাছ এবং একটি ল্যাম্পপোস্ট আছে এবং 25 মিটার পর পর গাছ লাগানো আছে, 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট দেওয়া আছে। কখন আবার এই গাছ এবং ল্যাম্পপোস্ট এক জায়গায় মিলে যাবে? দেখো এখানে 25 মিটার পর গাছ আর 20 মিটার পর ল্যাম্পপোস্ট, গাছ আর ল্যাম্পপোস্টকে মিলবে না। তাহলে 25-এর পর 50-এ আসলো, আর এখানে 20-এর পর আসলো 40-এ, তাহলে দুইটা তো মিলবে না। 50-এর পর এখানে আসলো 75-এ, আর এখানে আসলো 3, 20, 60-এ, দুইটা তো এক জায়গা হলো না। এরপরে 4, 20-এ আসলো 80-তে, কিন্তু এটা গেলো 100-তে। 5, 20-এ চলে গেলো 100-তে, এটা 4, 25-এ 100-তে। অর্থাৎ 4টি গাছ পরে এবং 5টি ল্যাম্পপোস্ট পরে, চতুর্থ গাছ এবং পঞ্চম ল্যাম্পপোস্ট আবার একসঙ্গে মিলবে। তাহলে এখানে আমাদের প্রশ্নটা কি, কখন মানে কতটুকু দূরত্বে, কতক্ষণ পর বা কতখানি দূরত্ব অতিক্রমের পর একটি গাছ এবং একটি ল্যাম্পপোস্ট আবার একসঙ্গে মিলে যাবে? শুরুতে তো মিলেছিলই, তাহলে কতক্ষণ পর বা কত মিটার পর? 100 মিটার পর। এখন এটাকে আমরা কীভাবে বের করব? এখন এই যে 100 মিটার পর গাছ এবং ল্যাম্পপোস্ট একসঙ্গে মিলে গেল, এটা আমরা লসাগু করে বের করব না গসাগু করে বের করব? সেটা এখন আমরা কি দেখে বুঝবো? এটা বোঝার উপায়টা হলো আমাদের একটাই, সেটা হলো আমরা লসাগুতে আমরা বের করছি কি, গণিতক। লসাগুর পূর্ণ নাম কি? লঘিষ্ঠ সাধারণ গণিতক। গণিতক মানে কি? কোনো একটি সংখ্যার চেয়ে গণিতক বড় হয়। যেমন 20-এর গণিতক অবশ্যই 20-এর চেয়ে ছোটো না, 20 দুগুণে 40, 60, 80, 100, 120, 140, এগুলি সব গণিতক। 25-এর গণিতক 25-এর গণিতক হলো 50, 75, 100, 125, 150, এগুলি তো। অর্থাৎ গণিতক হয় নির্দিষ্ট যে সংখ্যা থাকে ওই সংখ্যার চেয়ে বড়, এই তো গণিতক। গণিতক কখনোই ওই সংখ্যার চেয়ে ছোট হতে পারে না। তাহলে এখন এই সংখ্যাগুলোকে বের করতে গেলে আর গুণনীয়ক হয় কি, যে সংখ্যাটা আছে তার গুণনীয়ক হয় ওই সংখ্যার সমান অথবা তার চেয়ে ছোটো। যেমন 20-এর গুণনীয়ক কত? 20-কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়ে ভাগ করা যায়। তাহলে সর্বোচ্চ 20-এর গুণনীয়ক 20-ই হতে পারে, 20-এর চেয়ে বড় আর হবে না। তাহলে আমাকে বলছে কতক্ষণ পর বা কত দূরত্বে গিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে মিলবে। তাহলে সেটা অবশ্যই 20 মিটারে, প্রথম 20 মিটারের থেকে তার চেয়ে বেশি দূরত্বই অতিক্রম করতে হবে। 20-এর চেয়ে কম দূরত্বে 4 মিটার পর তার মিলবে না, 20-এর চেয়ে আরও বেশি আগাইতে হবে, হয় 40 মিটার, আর না হলে 60 মিটার, আর না হলে 80 মিটার পর তো মিলবে। তাহলে এগুলি কি গণিতক হারে অগ্রসর হতে হবে, তবেই আমাদের মিলবে। এবার কিন্তু বুঝতে পারছো? তাহলে এখানে কত দূর অতিক্রম করার পর, তার মানে এটা কিন্তু আমাদের ওই 20-এর চেয়ে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বা 25-এর চেয়ে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাহলে অবশ্যই গুণনীয়ক দিয়ে এটা হবে না, আর গুণনীয়ক মানে গসাগু, তাহলে গসাগু এখানে হবে না। তাহলে আমাদের হতে হবে কি, অবশ্যই গণিতক। আর গণিতক মানে কি, গণিতকটা কার একটি অংশ? লসাগু এর একটি অংশ, লঘিষ্ঠ সাধারণ গণিতক। তাহলে আমাদের গণিতকটা কার অংশ? লসাগু এর অংশ। তাহলে এই অঙ্কটাকে সমাধান করতে হলে 20 এবং 25-এর লসাগু করতে হবে। আমাদের অঙ্কটা কিন্তু মাত্র 3 মিনিটের, কিন্তু আমি বুঝালাম তোমাকে প্রায় 7-8 মিনিট ভরে। তাহলে এখানে অঙ্কটা এখন করবো মাত্র 2-3 মিনিটের মধ্যে। দেখো এখন অঙ্কটাকে আমরা কীভাবে করবো সেই জিনিসটা দেখো।
এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে যে এখানে আমাদের কোনটা লসাগু হবে এবং কোনটা গসাগু হবে। তাহলে লসাগু হবে কেন এবং গসাগু হবে কেন, এই জন্য বলছি মনোযোগ দিয়ে অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। আশা করি তোমাদের কোনোই সমস্যা থাকবে না, লসাগু গসাগুর যে কোনো সমস্যায় তোমাদের সমাধান করতে পারবে। বইয়ের 3 নম্বর অঙ্ক। এখানে আমরা শুধুমাত্র একটি রাস্তায় 20 মিটার পর পর গাছ এবং 25 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে, এই কথাটুকু আমরা লিখে নেব, না লিখলেও সমস্যা নাই। একটি রাস্তার 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর ল্যাম্প পোস্ট আছে। গাছ এবং রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকলে পুনরায় গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে মিলিত হওয়ার নির্ণেয় দূরত্ব হবে 25 মিটার ও 20 মিটার এর লসাগু এর সমান। এই কথাগুলো আমরা আগে লিখে নিব। তবে আমি নিচের এটা মুছে দিলাম, এখন এটা তো আর দেখানোর দরকার নেই। তবে আমি যে চিত্রগুলো এঁকেছিলাম এই চিত্রটা তোমরা খাতায় এঁকে রাখো, তাতে তোমাদের এইভাবে করে এঁকে রাখলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে এগুলি তোমার খাতা দেখলেই বুঝে ফেলতে পারবে। এখন এই যে লেখাটা আমি লিখলাম, এত বড় লেখা, এই লেখাটা যদি তোমরা না লিখে এক লাইনেও যদি লিখে দাও তাতেও কোনো সমস্যা নাই, অঙ্ক গুনতে হবে। এখন এক লাইনে লিখলে যদি সময়, আমি একবার ভেঙে বোঝানোর জন্য পুরাটা লিখে দিলাম, কিন্তু তোমরা এটাকে শর্টকাট লিখতে পারো। এটার শর্টকাট কী লিখতে পারো সেটাকে আমি লাল কালি দিয়ে লিখে দিই, ঠিক আছে? এখানে খালি লিখে দেবো আমরা, নির্ণেয় দূরত্ব হবে 25 মিটার ও 20 মিটার এর লসাগু এর সমান। এখানে লসাগু এর মাঝখানে কোনো ফোঁটা দেওয়ার দরকার নেই, লসাগু এর সমান, ব্যাস এটুকু লিখে নিলেই হবে। এই এত এখানে আমি লিখলাম 1 2 3 4 লাইন, ওই 4 লাইন না লিখে তোমরা 1 লাইন লিখে দিলেও হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, লসাগুটা নির্ণয় করব, তাই না? তাহলে এখন 25 আর হলো 20, এই দুইটার লসাগু আমরা কীভাবে বের করি? লসাগু নির্ণয় করার নিয়ম তো তোমাদের জানাই আছে। এখানে আমরা সর্বনিম্ন কত দিয়ে, কোন মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে পারি? 2 দিয়ে তো ভাগ করা যায়, এটাকে যায় না। 3 দিয়ে কোনোটাকেই যায় না, তাহলে 5 দিয়ে যাবে। 5 দিয়ে 5 5 25, 4 5 20, আর তো যায় না। তাহলে এখানে আমাদের লসাগু হবে কি, এই ডট 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 এই সবগুলোর গুণফল, তাই না? এই সবগুলোর গুণফলই হলো আমাদের লসাগু। এগুলি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, আমি আর একটু লাল কালি দিয়েই দিই। এটা আমরা এরকম করে শিখিয়ে দিয়েছিলাম যে এই পাশের যতগুলো আছে, উপরে পাশের এবং নিচের সবগুলোর গুণফলই হলো আমাদের কি, লসাগু। তাহলে কি, সুতরাং নির্ণেয় লসাগু 5 গুণন 5 গুণন 4, 5 5 25, 4 25 100।
এই তো দেখো আমি যেটা বলছিলাম 100 মিটার পর ল্যাম্প এবং গাছ, ল্যাম্প পোস্ট এবং গাছ একসঙ্গে মিলিত হবে। তাহলে এখন আমরা এই 100 পেয়ে গেলাম। তাহলে এখন উত্তরটা হবে কি, ল্যাম্পপোস্ট, গাছ এবং ল্যাম্পপোস্ট কতক্ষণ পর পুনরায় একসাথে থাকবে? উত্তর, গাছ ও ল্যাম্পপোস্ট 100 মিটার পর 100 মিটার পর কিন্তু খালি হবে না, আবার 100 মিটার পরে আবার মিলিত হবে, আবার 100 মিটার পরেও মিলিত হবে। এই জন্য পর না লিখে বইতে প্রশ্নেও আমাদের বলছে পর পর, কত মিটার পর পর, মানে 100 মিটার পর পর একত্রে মিলিত হবে বা একসাথে থাকবে, পুনরায় একসাথে থাকবে। শেষ হয়ে গেল আমাদের অঙ্কটা। এই তো। আর এই উত্তর লেখার সময় যদি তুমি সময় না পাও, এত বড় উত্তর দেওয়ার দরকার নেই, উত্তর 100 মিটার, শেষ। আর এত কিছুই আমার না লিখলেও চলবে, এটারই বিকল্প হবে কি, উত্তর 100 মিটার, শুধু আর কিচ্ছু দরকার নেই, এই যেটুকু। আমার তো কিন্তু 3 নম্বর অঙ্কটা শেষ। এবার 4 নম্বরটা, এটা মুছে দিলাম এবার, কারণ প্রথম অঙ্কে আমরা একটু সময়টা বেশি নিয়েছি, এর পরবর্তী অঙ্কগুলো আমরা কিন্তু একটু দ্রুত করার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে তোমরা মনোযোগ দিয়ে থাকবে যেন আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝাতে পারি। চার নাম্বার, এখানে আগে আমাদের প্রশ্নে কি বলছে, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। এই ঘন্টার অঙ্ক কিন্তু এর আগেও একটা মনে হয় করানো হয়েছিল। 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসঙ্গে বাজলে পুনরায় কখন একসঙ্গে বাজবে? দেখো, একবার সন্ধ্যা 6টায় 3টা ঘন্টায় একসঙ্গে বাজছে, এখন আবার কতক্ষণ পর পর বাজবে? সেটা তো অবশ্যই 2 ঘন্টা পর পর, 2 মিনিট পর পর ঘন্টাটা বাজবে না। এখানে সর্বনিম্ন লাল রঙের ঘন্টাটা বাজে কত, একবার যখন বাজলই এর পরবর্তী বার বাজবে কত, কমপক্ষে 18 মিনিট পর লাল রঙেরটা বাজবে, হলুদ রঙেরটা বাজবে কমপক্ষে 15 মিনিট পর, আর সবুজ রঙেরটা বাজবে কমপক্ষে 12 মিনিট পর। এটা কমপক্ষে, এর সাথে বেশি পরেও বাজতে পারে। এখন দেখো, প্রথমটা লাল রঙেরটা মনে করো এখান থেকে 18 মিনিট পর, তারপরেরটা বাজলো কত, 15 মিনিট পর, তারপরেরটা বাজলো 12 মিনিট পর। তাহলে এ তো 12 দুগুণে 24 মিনিট পর আরেকবার বাজবে, 3 বারং 36 মিনিট পর আরও একবার বাজবে, 4 বারং 48 মিনিট পর আরও একবার বাজবে, তাই না? আর এ করবে কি, 15 মিনিট পর বাজছে, 15 দুগুণে 30 মিনিট পর একবার বাজবে, তারপরে 3 বারং 45 মিনিট পর আরেকবার বাজবে। এই তো, কিন্তু কোনো সময় কিন্তু মিলতেছে না, কোনো না কোনো সময় এসে দেখা গেলো আবার 3টা এক। আর এটা যেমন প্রথমে 18 মিনিট পর, দ্বিতীয়বার বাজবে 18 দুগুণে 36 মিনিট পর, এই দুইটা কিন্তু মিলে গেছে, কিন্তু এটা কিন্তু মিললো না, আবার একটার কারণে হলো না, তাই না? তাহলে আমাদের কোনো না কোনো সময় এসে 3টেই একসঙ্গে মিলে যাবে। তাহলে সেই 3 জনে যখন মিলবে, 3টি ঘন্টায় একসঙ্গে বেজে উঠবে, তাহলে সেই 3টি ঘন্টা একসঙ্গে বাজার সময়টা অবশ্যই 18, 12, 15 এবং 18-র চেয়ে কম না। এতে গণিতক মানে কি, বেশি মিনিট হবে। আর গণিতক হার মানেই আমাদের লসাগু। আমি যে এইমাত্র একটা করে আসলাম, ঠিক ওইটার মতোই। তাহলে এটা আমরা দেখে কিন্তু বুঝতে পারলাম যে এটাও কিন্তু কতক্ষণ পর, আরও কতক্ষণ পর বাজবে, মানে কি এটা আমাদের কমপক্ষে 12 মিনিট বা 15 মিনিট বা 18 মিনিটের চেয়ে আরও বেশি হবে। তাহলে বেশি হওয়া মানেই কি, গণিতক। এখানে গুণনীয়ক হওয়ার কথা না, গুণনীয়ক হবে এদের চেয়ে কম, কিন্তু এদের চেয়ে কম সময়ে তো আর একসঙ্গে মিলিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এদের চেয়ে বেশি সময়ের পর আবার একসঙ্গে বাজবে, আর এই জন্য এটাও হবে গণিতক। আর গণিতক মানে গণিতক কার অংশ? লসাগু এর অংশ, লঘিষ্ঠ সাধারণ গণিতক। তাহলে আমাদের এই অঙ্কটাও লসাগু করব। আর লসাগু করতে হলে আমরা একদম ওই যে আগেরটা মতো এখন শর্টকাট লিখে দিই, এত বেশি বড় কথা লিখবো না। আগে আমরা প্রশ্নটাকে বোঝার জন্য আগেরটা একটু বেশি লিখছি, অঙ্কগুলো এগুলো আমাদের এত বেশি কথা লেখার কোনো যৌক্তিকতা নেই, আমরা এগুলি কম লিখেই অঙ্কটাকে সমাধান করব, ঠিক আছে? দেখো 4 নম্বরে আমাদের এখানে কী হবে, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় একসাথে বাজার নির্ণয়ের সময় হবে এত এত এতের
লসাগু এর সমান সময়। এখানে এই কথাগুলো লিখি। ঘন্টাগুলো সন্ধে 6টায় একসাথে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় পুনরায় একসাথে বাজার নির্ণয় সময় হবে কত কত 18, 15 এবং 12। 18 মিনিট, 15 মিনিট ও 12 মিনিট লসাগু এর সমান সময় হবে এত মিনিট এবং এত মিনিটের লসাগু এর সমান। তাহলে এখন আমরা লসাগুটা বের করব। তাহলে কীভাবে? 18, 15, 12 এগুলিকে আমরা কত দিয়ে, কমপক্ষে দুইটিকে মিলে এরকম সংখ্যা, তাহলে 18 এবং 12কে 2 দিয়ে ভাগ করলে মিলে, 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9, 15কে ভাগ করা যায় না এবং 12কে ভাগ করলে হয় 6। এখানে 2 দিয়ে শুধুমাত্র 6কে ভাগ করা যায়, আর কিছু দিয়ে আর কোনোটাকে দেওয়া যায় না। তাহলে আমরা সর্বনিম্ন 2 এর পরবর্তী কোন মৌলিক সংখ্যার দিয়ে চিন্তা করতে পারি? 3 দিয়ে। 3 দিয়ে 9কে ভাগ করা যায়, 3 3 9, 3 5 15, 3 2 6। আর কোনো কিছু দিয়েই 3 3 5 2 তিনটাই মৌলিক সংখ্যা চলে আসলো। এখানে কাউকে আর কোনোটা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা কী করব? সুতরাং নির্ণয় লসাগু কত? 2 গুণ, দেখো আমাদের লসাগু কত হবে? এই 2 গুণ এই 3 গুণ এই 3 গুণ 5 গুণ 2, তাই না? তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 5 18 90, 90 দুগুণে 180। তাহলে নির্ণয় লসাগু হলো 180। কিন্তু এখন আমাকে বলছে সন্ধ্যে 6টায় যদি একসাথে বাজে তাহলে আবার কতক্ষণ পর একসঙ্গে বাজবে? তাহলে আমাদের 180 মিনিট পর একসঙ্গে বাজবে। আর 180 মিনিট মানে কি? আমরা 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 180কে 2 দ্বারা ভাগ, 60 দিয়ে ভাগ দিই। 180কে 60 দ্বারা ভাগ দিলে কত হয়? 3 6 18, তার মানে 3 ঘন্টা। আবার 3 ঘন্টা পর, অর্থাৎ সন্ধ্যা 6টার পর আর 3 ঘন্টা মানে কি? 6টা 7টা 8টা 9টা, 9টার সময় আবার একসঙ্গে বাজবে। এটি আমাদের একটু লিখে দিতে হবে। তাহলে এখন লিখি। সুতরাং ঘন্টাগুলো 180 মিনিট বা 180 ভাগ 60 সমান সমান 3 ঘন্টা পর এত ঘন্টা বা 3 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে। আমাদের কি বলছে? কত ঘন্টা পর একত্রে বাজবে নাকি, না আর কি বলছে? ও পুনরায় কখন একত্রে বাজবে, কত ঘন্টা পর সেটা বলে নাই। তাহলে 3 ঘন্টা পর বের করলাম। তাহলে আমাদের সন্ধ্যা 6টায় একবার বাজছে, তাহলে এরপর আবার কয়টায় বাজবে? এই 3 ঘন্টা, 6টার সাথে আরও 3 ঘন্টা যোগ করে দেবো। তাহলে এখন লিখব, সুতরাং ঘন্টা 3টি একত্রে বাজার সময় হবে হলো সন্ধ্যা 6টা যোগ 3 ঘন্টা সমান সমান রাত 9টায় বা রাত 9টায়। উত্তর নয়টায়। শেষ। উত্তর হলো রাত 9টায়।
তাহলে ঘন্টা 3টি একত্রে বাজার সময় হলো সন্ধ্যা 6টা যোগ 3 ঘন্টা। সন্ধ্যা 6টা, এখানে সন্ধ্যা লেখার উদ্দেশ্য আছে আমাদের, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে সন্ধ্যা 6টা, কারণ সকাল 6টাও তো আছে। তাহলে সকাল 6টার পর আবার 3 ঘন্টা পর মানে কি সকাল 9টা হওয়ার কথা। তাহলে এখানে 9টার আগে আমরা রাত কথাটা লিখে দিছি, 9টা মানেই আমাদের রাত হয়ে গেল, সকাল 9টায় না কিন্তু। এই জন্য তোমাদের এখানে ওই AM PM অর্থাৎ আমাদের দিনের প্রথমাংশ এবং শেষ অংশকে আমাদের এখানে চিন্তা করতে হবে। তাহলে এখানে সন্ধ্যে 6টা যোগ 3 ঘন্টা বা রাত 9টা, তাহলে উত্তর রাত 9টায়, এটুকু দিয়ে দিলেই হলো। তাহলে এইভাবে আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল, কিন্তু তাহলে আমাদের 3 এবং 4 দুটি অঙ্ক সম্পন্ন হয়ে গেল। এবার দেখো 5 নাম্বারটা কি বলছে, আমি একটু দ্রুত করি। যতই দ্রুত করতে যাচ্ছি তারপরেও আমাদের সময়টা লেগেই যাচ্ছে, কারণ একটু বোঝাতে তো হবে। আমি না বুঝিয়ে খালি ধপাধপ করে দিলাম, এটা কিন্তু তোমাদের কোনো ফলপ্রসূ হবে না, এটা কোনো লাভই হবে না তোমাদের। এই জন্য একটু বুঝিয়ে তোমাদেরকে সুন্দর মতো করে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করছি। পাঁচ নাম্বার দেখো, এখানে আমাকে বলছে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখন প্রশ্নে কিন্তু এখানে একটা ছবি এঁকে দেওয়া আছে, এই ছবি অনুযায়ী এ করতে হবে। এখন ছবিটা কি দেওয়া আছে সেটা আমি একটু এঁকে রাখি। একটি আয়তাকার মেঝে, ঠিক আছে, এইদিকে আছে 42 মিটার আর এদিকে আছে হলো 36 মিটার। তাহলে এদিকে 36 মানে কি, এদিকেও 36, এদিকে 42 মানে এদিকেও 42। আয়তাকার ক্ষেত্র মানে কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল। আর তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। 36 মিটার মানে এটাও 36, এটা 42 মানে এটাও 42ই হবে, এই তো। তাহলে আমাদের আয়তাকার একটি ক্ষেত্র দেওয়া আছে, মেঝে, ঘরের মেঝে আর কি। আর সেই মেঝের মধ্যে বলছে কি খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখন 36 মিটার, আমরা 42 মিটারের যদি একটি কার্পেট বসাই, এদিকে চওড়া 42 মিটার, এদিকেও তাহলে বর্গাকার মানে কি চারদিকে সমান থাকতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থে সমান থাকলেই সেটা হবে বর্গাকার। তাহলে এদিকে 42 মিটার, এদিকেও যদি 42 মিটার নেই তাহলে আমাদের কিন্তু ঘরের মেঝের চেয়ে কার্পেটটা বড় হয়ে যাবে, সেটাও করা যাবে না। আবার 36 মিটার এদিকে আছে, এদিকেও যদি 36 মিটার দিই তাহলে এই পর্যন্ত হবে বর্গক্ষেত্র, তাহলে এটুকু খালি থাকবে, এটুকুর জন্য আবার কোনো বর্গক্ষেত্র আমরা নিতে পারছি না, ঠিক আছে। এই জন্য আমাদেরকে এমন সব বর্গক্ষেত্র খুঁজে বের করতে হবে যেগুলো দিয়ে ছোট ছোট কিছু বর্গক্ষেত্র বানাতে হবে, যে বর্গক্ষেত্রগুলো দিয়ে একবার পূর্ণভাবে মিলে যায়। তাহলে কয়টি বর্গক্ষেত্র দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাহলে সেই বর্গক্ষেত্রগুলো অবশ্যই 42 মিটারের চেয়ে বড় কোনো বর্গক্ষেত্র হবে না, আবার 36 মিটারের চেয়ে বড় কোনো বর্গক্ষেত্র, বড় বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্র হবে না। যেহেতু আমরা শুধু এইটুকুর মধ্যেই আমি সাজাবো, এইটুকুর মধ্যেই ভাগ করে দেব কতগুলো কার্পেট, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি কার্পেট, বর্গাকার কার্পেট দিয়ে আমি শুধু এইটুকুকেই ভরবো। এর চেয়ে 36-এর চেয়ে বড় আর কোনো মিটার আমি লম্বা নিব না। আবার 42-এর চেয়ে বড় কোনো লম্বা কোনো কিছু কার্পেট যদি নেই তাহলে তো ঘরের চেয়ে কার্পেট বড় হয়ে যাবে, সেটাও সম্ভব না। তাহলে এখন এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা আমাদের কী হবে, লসাগু না গসাগু। লসাগু মানে কি, আমি কিন্তু দেখো কত টেকনিক্যালি এখানে তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম এখানে যে লসাগু না গসাগু, আমি এক কথা দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যে লসাগু হয় তখনই, লসাগু হয় আমার 42-এর চেয়ে আরও আগাতে হবে, আরও এই 42-এর মতো আরও অনেক গুণিতক হতে হবে। কিন্তু সেরকম তো আমাদের ঘরের মেঝের চেয়ে বড় আমার কার্পেট আনতে পারবো না, তাহলে ঘরের মেঝের চেয়ে ছোটো আনতে হবে, তার মানে এটাকে ভাগ করতে হবে, ক্ষুদ্র করতে হবে। আর ক্ষুদ্র করা মানেই এটা হবে আমাদের গুণনীয়ক। আর গুণনীয়ক মানে কি, 42-এর গুণনীয়ক কি, 42-কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 42 দিয়ে ভাগ করতে পারি। আর মাঝখানে এখন কোনটা কোনটা দিয়ে ভাগ করা যায় ওটা আমরা বের করে দেখতে পারবো, বের করলে আমরা বুঝতে পারবো কত কত দিয়ে আমরা 42-কে ভাগ করতে পারি। একইভাবে 36-এর গুণনীয়কগুলো আমরা বের করতে পারবো, এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে যেটা কমন দুই জায়গাতেই যেটা মিল, ঠিক ওইটাই আমাদের হবে। যেমন দেখো এই 42-এর গুণনীয়ক কত কত আছে, 42-এর গুণনীয়ক আছে 1, 2, 3, 10, 30, 3, 14, 42, তার মানে 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, 6, 7, 42, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 3, 14, 21, 42, এইগুলি হলো 42-এর গুণনীয়ক। একইভাবে 36, আমি এগুলি বের করার প্রক্রিয়া তো তোমাদের আগেই শিখাইছি, কীভাবে শিখাইছিলাম মনে আছে?
42কে আমরা এভাবে লিখছিলাম 42 সমান সমান 1 গুণন 42, 2 দিয়ে 42কে ভাগ করলে কত হয় 21, 3 দিয়ে ভাগ করলে 3 14 42, 4 দিয়ে জানা 5 দিয়ে জানা 6 7 42, তাহলে আমাদের গুণনীয়ক হলো 1 2 3 6 7 14 21 42। একইভাবে 36-এর গুণনীয়ক কত কত হতে পারে 1 গুণন 36, 2 গুণন 18, 3 গুণন 12, 4 গুণন 9, আর যায় না, আরেকটা যায় 6 গুণন 6। তাহলে আমাদের 36-এর গুণনীয়ক কত কত আছে 1 2 3 4 6 9 12 18 36, তাই না? এখন এই যে 42-এর গুণনীয়ক এবং 36-এর গুণনীয়ক সেগুলোর মধ্যে কমন আছে কি কি? 1 আছে কমন, 2 আছে কমন, 3 আছে কমন, 6 আছে কমন, আর আছে কি? আর কোনোটাই কমন নাই। তাহলে কমন আছে 1 2 3 6। এই সবগুলো কমনের মধ্যে আমাদের কি সর্বোচ্চ অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু। গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ মানে কি? বড়। বড় কোনটা? 6। তাহলে আমাদের 6 মিটার চওড়া চওড়া যদি কতগুলো আমরা কার্পেট নেই তাহলে আমাদের এটা সব পূর্ণ করা যাবে একবারে। দেখো 6 মিটার করে যদি নেই তাহলে এদিকে আমার 6টা ভাগ করব, 1 2 3 4 5 6। তাহলে 6টা ভাগ করলাম। কয়টা ভাগ হয়েছে? 1 2 3 4 5 6। এদিকে আমাদের 6 মিটার করে যদি ভাগ করি তাহলে 7টা ভাগ করা যাবে, 1 2 3 4 5 6 7। তাহলে একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা ওটা একটু মুছে দিলাম। এই তো। তাহলে আমাদের দেখো আমি কিন্তু এটা আন্দাজে আঁকছি, এগুলো যদি সমান না মেপে আঁকি নাই। তাহলে এদিকে আমাদের দেখো 6 মিটার 6 6 6 6 6 6 6 6। তাহলে এদিকে কত মিটার হলো? 1 2 3 4 5 6 7টা। 7টা কার্পেট আমরা বসাতে পারলাম না? 6 মিটার বাই 6 মিটারের 7টা। এখানে 7টা 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 7টা, অর্থাৎ আমাদের কয়টা? 1 2 3 4 5 6 6 7টা 42টা আমরা কার্পেট এখানে বসাতে পারবো 6 মিটার বাই 6 মিটারের। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যে 6 মিটার, প্রস্থে 6 মিটার, এরকম 42টা কার্পেট দিয়ে আমরা এই পুরাটাকে ফিল আপ করতে পারবো। আর এটাকে আমাদের বোঝানোর জন্য আমাদের দরকার কি? এই গসাগু। তাহলে আমি বললাম তো 42-এর চেয়ে বড় তো আর হবে না, আমার কার্পেটগুলো তো এই 42-এর চেয়ে ছোটোই হবে, আর ছোটো মানেই এটা গসাগু। তাহলে আমাদের এত কিছু আমি বুঝিয়ে দিলাম, বোঝানোর পর এটাকে আমি এখন কথায় লিখবো, এক লাইনে কথাটা লিখবো, এত বড় না। ঠিক আছে? আমি এগুলো মুছে দিই এবার। পাঁচ নম্বরে কি দেওয়া আছে? আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ সমান 36 মিটার। এখন আমাকে এটা কিন্তু 5-এর 1 2 দুইটা প্রশ্ন, তাহলে 5-এর 1-এর জন্য আমি এটা করতেছি। ঠিক আছে? এখন দৈর্ঘ্য এবং প্রস্থ এটা কিন্তু চিত্র এঁকে দেওয়া আছে, তাই না? এখন যদি তোমার পরীক্ষার হলে চিত্র এঁকে না দেওয়া থাকে, প্রশ্নটা আরেকটু বোঝাই। পরীক্ষার হলে যে আমার চিত্র এঁকে দেওয়া নাই, খালি বলে দিল যে এখানে ডান পাশের একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই কথাটা না বললে এখানে বলল একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং প্রস্থ 36 মিটার, তারপরে বাদ বাকিটুকু যা আছে হুবহু তাই দিয়ে দিল। খালি 42 আর 36টা এখানে যেমন চিত্র এঁকে উপরে লিখে দিয়েছে 42 মিটার, এদিকে 36 মিটার, ওইটাকে এই চিত্রটা না লিখে শুধু কথায় লিখে দিত যদি, তাহলে আমরা কী করতাম? ওই একই কাজ করে আসতাম। পরীক্ষার হলে কিন্তু চিত্র নাও দিতে পারে, চিত্র না দিয়ে ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটাকে কথায় লিখে দিতে পারে। তাহলে কথায় লিখে দেওয়া থাকলেও আমাদের এটা লিখতে হবে, আবার চিত্র এঁকে দেওয়া থাকলেও আমাদের এটা লিখতে হবে। তাহলে এটা লেখাটা আমাদের বাধ্যতামূলক। এজন্য পরীক্ষার হলে আমাদেরকে যে চিত্রই দেওয়া থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখন দেখো
এই 1 নাম্বার প্রশ্ন দেখে আমরা লিখব, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে, এই কথাটা লিখব, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের এক বাহুর বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে 42 ও 36 এর গসাগু এর সমান। তাহলে এখন আমরা গসাগু বের করব। এই গসাগু বের করার জন্য কীভাবে করব, দেখো 42 36 দুইটাকে সর্বনিম্ন কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে। তাহলে 21 দুগুণে 42, 18 দুগুণে 36, এই দুইটিকে আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 7 21, 3 6 18, 7 আর 6 দুইটাকে কমন কোনো কিছু দিয়ে আর ভাগ করা যায় না। তাহলে আমাদের গসাগু হয় কি, শুধু এই সাইডেরগুলো না, এই সাইডের নিচেরগুলো কিন্তু গুণ করতে হয় না। লসাগুর ক্ষেত্রে এই সাইড সবই গুণ করতে হয়, আর গসাগুতে শুধু এক সাইড। তাহলে এখানে লিখব, সুতরাং নির্ণেয় গসাগু 3 গুণন 2, 2 গুণন 3, উপরে 2 আছে যেন 2টাকে আগে লিখব, 2 গুণন 3 সমান 6। তাহলে এখন আমাদের উত্তরটা হবে, উত্তর এই যেখান থেকে দেখব, কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। শেষ। এবার 2 নাম্বার। তাহলে 1 নম্বরে আমাদের বলছে কি, বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কত মিটার, সেটা 6 মিটার। ঠিক আছে। এবার 2 নম্বর বলছে, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এর কয়টি কার্পেট লাগবে। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বের করেও দিয়েছিলাম, 42টি কার্পেট লাগবে বলছি না। তাহলে সেটা কীভাবে হবে, সেটাকে আমরা ওখানে তো ঘরে এঁকে দেখাই দিছি, কিন্তু এখন আমাদের অঙ্কের মাধ্যমে এটা করতে হবে। তাহলে দেখো, কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার, তাই না। তাহলে চারদিকেই, অর্থাৎ দৈর্ঘ্যও 6 প্রস্থেও 6 হবে, বর্গাকার। তাহলে দৈর্ঘ্য এখানে আমরা লিখি, 1 হতে পাই কার্পেটের এক বাহুর, 1 হতে মানে 1 নং হতে, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 6 মিটার। কিন্তু মেঝের দৈর্ঘ্য, আচ্ছা দরকার নেই এখানে, কিন্তু দরকার নেই, সুতরাংই দিয়ে দিই। সুতরাং মেঝের দৈর্ঘ্য বরাবর কার্পেট প্রয়োজন কত, 42/6টি, বা 42কে 6 দ্বারা ভাগ দিলে কত হয়, 7টি। মানে এই যে আমাদের কার্পেটটা, এটা ছিল মেঝে। তাহলে দৈর্ঘ্য বরাবর, এখানে তো আছে আমাদের 42 মিটার, তাই না। আমাদের 6 মিটার করে যদি কাটি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা না, 6 6 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36 6 7 42, তাহলে 7টা ভাগ হবে না। তাহলে 7টা ভাগ হবে তো এদিকে, আর এইদিকে 36 মিটার আছে, তাহলে 36কে 6 মিটার 6 মিটার করে ভাগলে কয়টা ভাগ হবে, 6টা ভাগ হবে, 1 2 3 4 5 6টি। তাহলে এইদিকে আছে 6টি, এইদিকে আছে 7টি, কথা বলা হলো যে 42/6 সমান 7টি। এবং মেঝের প্রস্থ বরাবর কার্পেট প্রয়োজন
36/6টি বা 6টি। সুতরাং মোট কার্পেট প্রয়োজন এখানে 6টি, এদিকে 6টি, এদিকে 7টি, তাহলে 6 7টা মোট কয়টি? তাহলে এইভাবে যদি আমরা 7টা ভাগ করি, 7টা ভাগ করলাম, এদিকে আমরা কয়টা ভাগ করব? 1 2 3 4 5 6। তাহলে এখানে এরকম যদি ভাগ করি তাহলে আমাদের মোট, দেখো এখানে মোট কয়টি কার্পেট হয়ে গেছে? 1টি কার্পেট, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8 9 10 11 12, এরকম করে সবগুলো গুণে দেখবা 42টি। সেই 42টা আমরা কী করে বের করলাম? 6 আর 7 গুণ করে। তাহলে এখানে মোট কার্পেট প্রয়োজন এই 7 গুণ 6, 7 গুণ 6টি বা 6 7 42টি। তাহলে আমাদের বলছে কি, প্রশ্নে বলছে কি মোট কয়টি কার্পেট প্রয়োজন? তাহলে উত্তর, মোট কয়টি কার্পেট লাগবে? উত্তর 42টি। তাহলে এখানে খালি উত্তরটা লিখে দেবো আমরা, আর কিছু না। তাহলে উত্তর এখানেই লিখে দিই, উত্তর 42টি। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার হয়ে গেল। অর্থাৎ আমাদের 5 নাম্বারের 5-এর 1 2 দুইটি অঙ্কই কিন্তু আমাদের একদম পুরোপুরি সমাধান হয়ে গেল। এবার আমরা 6 নাম্বার অঙ্কটা দেখব। দেখো 6 নাম্বারে কী দেওয়া আছে, একদম খুব দ্রুত শেষ করব কারণ সময়টা অনেক বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে। কারণ এখানে 4টি প্রশ্ন অঙ্ক 2টি করে 2 দিন করলে ভালো হতো। তারপরেও আমি চাচ্ছি আজকে এই দিনেই তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেবো। আগামী ক্লাস তোমাদের নতুন একটি চ্যাপ্টার, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে তোমাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তাহলে এটি কিন্তু আমাদের হয়ে গেলো। এটা কি নিচে দেখা যায় সবগুলো? তাহলে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ছয় নম্বর অঙ্কটা দেখো। 6 কি বলছে? কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, কোনো একটি নির্দিষ্ট স্থানে, সেখানে 10 জনের বেশি, মানে কোনো একটি স্কুলে অথবা কোনো একটি মাদ্রাসায় হতে পারে, যে কোনো জায়গায়। অর্থাৎ এজন্য বলছে কোনো একটি স্থানে, কোনো শিক্ষালয় আর কি, সেখানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? এখানে প্রশ্নটা কি, আমার মোট কলা আছে কয়টি? 42টি। এই 42টি কলাই কয়েকজনের মধ্যে ভাগ করে দিতে চান। আবার 84টি বিস্কুট আছে, সেটাও কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে চান, সমান ভাগে ভাগ করে দিতে চান। এরপর 105টি চকলেট আছে, সেটাও কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। এখন এই 3টি আইটেমই প্রত্যেকটা শিক্ষার্থীকে দিবে। এখন তাহলে এই 3টি আইটেমের কোনো আইটেমই অবশ্যই শিক্ষার্থী অবশ্যই 42 জনের চেয়ে বেশি হবে না, সর্বোচ্চ 42 জন হতে পারে। কারণ 42 জনের মধ্যে যদি দেয় তাহলে একটি করে কলা দিতে পারবে সবাইকে। 42-এর চেয়ে যখনই বেশি হয়ে গেল, 43 জনের মধ্যে কলা দেবে কি করে? আছে 42টি কলা, 43 জনের মধ্যে তো দিতে পারবে না। তাহলে 42-এর মধ্যে রাখতে হবে। এখন হয় 42 জনের মধ্যে দেবে, আর নাহলে 42-এর চেয়ে কম সংখ্যক স্টুডেন্টের মধ্যে দেবে। 42-এর চেয়ে কম হতে পারে, 42-এর অর্ধেক 21 জন হতে পারে, তার চেয়েও কম হতে পারে, অথবা তার চেয়ে একটু বেশিও হতে পারে। এখন কত হবে সেটা আমরা জানি না, অর্থাৎ 42-এর মধ্যে। ঠিক আছে, যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যাটি আছে 42, কিন্তু 84টি বিস্কুট থাকলেও আমরা 84 জনের মধ্যে দিতে পারবো না, কারণ কলাও তো দিতে হবে তাদেরকে। কলা আছে 42টি, আমি কলা কী করে বাড়াবো? তাহলে এখন বরং বিস্কুটের সংখ্যা বাড়াই দেবো। বিস্কুট যেখানে কলা যদি একটি দেয়, বিস্কুট হয়তো বা 2টি করে দেবো, এবং চকলেট হয়তো বা 3টি করে দেবো। যেভাবেই হোক সমান ভাগে ভাগ করে দেব। তাহলে আমাদের যে এই 42-এর চেয়ে যেহেতু কম হবে অথবা সমান হবে, তাহলে এই সংখ্যাগুলো বের করতে গেলে অবশ্যই 42-এর গুণিতক না, 42-এর গুণিতক হলো 42 অথবা 42-এর চেয়ে অধিক। 42-এর গুণিতক মানে 42-এর চেয়ে অধিক, কিন্তু এটা হবে 42-এর চেয়ে কম যেহেতু, তাহলে অবশ্যই সেটা হবে গুণনীয়ক। আর গুণনীয়ক মানে কি? গসাগু। তাহলে এটাকে তার আমার দ্বিতীয়বার ভালো করে বোঝানোর দরকার নেই। আশা করি এখানে কোনটি গসাগু এবং কোনটি লসাগু তোমরা প্রশ্ন দেখে একটু চোখ বন্ধ করে জাস্ট 5 সেকেন্ড চিন্তা করবে, 5 সেকেন্ডের মধ্যেই তোমাদের ব্রেনে চলে আসবে, হ্যাঁ এটা তো গসাগুই। কারণ এটা 42 সমান ভাগে ভাগ করে দেবে, এই আইটেমগুলো এতজনের মধ্যে ভাগ করে দেবে, এর চেয়ে বাহিরে দেবে না। যেটা এতজনের মধ্যে মানে কি, তাহলে অবশ্যই গুণনীয়ক হতে হবে। এতজনের চেয়ে বেশি হতে হলে কোনো কিছু, সেটা হবে গুণিতক।
তাহলে গুণনীয়ক মানেই আমাদের গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখন আমাদের এই সংখ্যাগুলো শুধু গুণনীয়ক বের করে ফেলবো, আর কিচ্ছু না। তাহলে এখানে আমরা 6 নম্বরটা এত বেশি জায়গা লাগবে না, আমি এখান থেকেই লিখি, আমি সরাসরি লিখে দিই। নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা হবে 42, 84 এবং 105 এর গসাগু এর সমান। শেষ। তাহলে এখন আমরা এটা গসাগু বের করে ফেলবো, বলি 42, 84, 105। এখন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি? 2 দিয়ে এটাকে দিতে পারি, এটাকে দিতে পারি, কিন্তু এখানে পারি না। 3 দিয়ে যদি দেই, 3 14 42, 3 দুগুণে 6, 2 4 24, 3 8 24। হ্যাঁ, 3 দিয়ে এটাকেও যায়, অর্থাৎ 28 বার যাবে। এবার এটাকে 3 দিয়ে দেওয়া যায়, 3 35। হ্যাঁ, 3 দিয়ে দেওয়া যায়। 2 দিয়ে আমরা শুধু 2টাকে দিতে পারি, এটাকে ভাগ করতে পারি না, কিন্তু 3 দিয়ে আমরা ভাগ করতে পারি। 3 দিয়ে 42কে ভাগ করলে কত হয়? 3 1 3, 1 2 12, 3 4 12। 3 দিয়ে 84কে ভাগ করলে 3 8-এর মধ্যে 3 দুগুণে 6, 2 4 24, 3 8 24। আমি কিন্তু ভাগ করছি কীভাবে, এটা বুঝতে পারছো তোমরা? 84কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, বা উপরেই দিলাম, তাহলে 3 দুগুণে 6, এখানে বিয়োগ করলে আমার থাকে কত? 2, এই 4 কেটে নিয়ে আসলে 24, এবার 3 8 24। আমি এভাবেই চিন্তা করছি। তাহলে 3 দিয়ে 10-এর মধ্যে চিন্তা করলে 3 3 9 থাকে, এখানে কত? 1 1 5 15, 3 5 15। এভাবে চিন্তা করি, তুমি দ্রুত করতে পারো, রাফ আর করার দরকার নেই, ঠিক আছে? এবারে 3 দিয়ে দেওয়ার পর এখানে আমাদের সর্বনিম্ন এটাকে আর কোনোটা দিয়েই যায় না, একমাত্র 7 দিয়ে যায়। দেখো 7 দিয়ে 14কে, 7 দুগুণে 14, 4 7 28, 5 7 35। এগুলি আর কোনোটাকে ভাগ করা যাবে না। তাহলে আমাদের গসাগু হবে এই দুইটা, 3 7 21। তাহলে এখন লিখি, সুতরাং নির্ণয় গসাগু সমান সমান 3 গুণন 7, 3 7 21। এখন আমাকে বলছে, প্রশ্ন বলছে, কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে উত্তর, এতজন শিক্ষার্থীর মধ্যে 21 জন। 21 জন শিক্ষার্থী মধ্যে। শেষ। উত্তর, 21 জন শিক্ষার্থীর মধ্যে আমরা এগুলোকে সমান ভাগে ভাগ করে দেবো। 21 জন শিক্ষার্থীর মধ্যে যদি কলা ভাগ করে দেই, এটাকে আবার বলতো প্রত্যেক শিক্ষার্থী কতটি করে কলা বা কলা আর কি আছে, কলা, বিস্কুট এবং চকলেট পাবে, কতটি করে, এটা যদি বলতো, তাহলে 21 জনের মধ্যে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এক একজনে কয়টি করে কলা পাবে? কলা আছে 42টি, তাহলে 42কে 21 দিয়ে ভাগ দিলে কত হয়? 2। তাহলে এক একজনে 2টি করে কলা পাবে। 84কে যদি আমরা 21 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে? 4। অর্থাৎ এক একজনে কয়টি করে বিস্কুট পাবে? 4টি করে বিস্কুট পাবে। 21 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি, তাহলে কত হয়? 5 বার যাবে। 5 21 105, 105কে আমরা 21 দিয়ে ভাগ দিলে হয় 5। তাহলে এক একজনে কয়টি করে চকলেট পাবে? 5টি করে চকলেট পাবে। যদি আমাদের প্রশ্নটা আরেকটু বাড়াইয়ে দিত, এখানে তো তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন হয়। ক নাম্বারে বললো কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে, আর খ নাম্বারে বললো প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কলা পাবে, গ নাম্বারে বললো প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে বিস্কুট পাবে, ঘ নাম্বারে বললো প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে চকলেট পাবে। এরকম যদি বলে, তাহলে তোমার খালি ভাগ করে দেখতে হবে যে 82কে 21 দ্বারা ভাগ করলে এতটি কলা, 84কে 21 দিয়ে ভাগ করলে যা আসে ততটি বিস্কুট, 105কে 21 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে ততটি চকলেট। যদি আসে এইভাবে, তাহলে সেটাও তোমরা দিতে পারবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই চ্যাপ্টারটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ছিল। এখান থেকে প্রশ্ন, একাধিক প্রশ্ন আসে, এবং সেটা আশা করি তোমরা ভালো করে অ্যান্সার করতে পারবে, খুব সুন্দর করে আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।